শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ 10 জনের এনআইডি 16 ফেব্রুয়ারি থেকেই স্থগিত। ওইসব কার্ডে কোনো কাজ করা যাবে না। প্রাইম এশিয়ার ছাত্র পারভেজ হত্যায় 3 জন রিমান্ডে, তদন্ত কমিটি গঠন। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র দলের। জুলাই গণহত্যা মামলার প্রথম তদন্ত প্রতিবেদন জমা। সাবেক জেএমপির কমিশনার হাবিব সহ আসামি 8 পুলিশ। বিশেষ বিসিএস এর নিয়োগ হবে 2000 চিকিৎসক, জানালেন উপদেষ্টা। রেলের হাসপাতালগুলোতে সেবা পাবে সব রোগী। সালে কর ফাঁকি 2.25 লাখ কোটি টাকা। সিপিডির গবেষণা, রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া হয় কর প্রণোদনা সুবিধা। স্বাগত জানাচ্ছি বিরোধী সংবাদ বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবর। শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। গত 16 ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও বিষয়টি জানা গেছে আজই। এছাড়া এনআইডি স্থগিত করা হয়েছে সজীব ওয়াজেদ জয়, সাইবা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদমান মুজিব সিদ্দিক ববির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও মেয়েরও জাতীয় পরিচয়পত্র স্থগিত করা হয়েছে। এনআইডি লক হওয়ায় তারা আর সেটি ব্যবহার করতে পারবেন না। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশনায় 2 মাস আগে এইসব এনআইডি লক করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্নীতি ও হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন হয় সংবাদ সম্মেলন। এর ফাঁকে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শফিকুল আলম জানান, দুর্নীতি করে দেশের মানুষের টাকা বিদেশে নিয়ে যেসব আওয়ামী লীগ নেতা আরামায়েশ করছেন তাদের ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার বিচার না করতে পারলেও পরবর্তী সরকার এর বিচার করবে। বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড। সাবেক 2 মন্ত্রী এবং এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল TM জুবায়ের এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ সম্পদ রোকের আদেশ দিয়েছেন আদালত। সোমবার আলাদা আদেশে এই নির্দেশনা দেয় ঢাকার মহানগর দায়রা জজ আদালত। আদেশে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমানের স্থাবর সম্পত্তি অবরুদ্ধকরণের আদেশ দিয়েছেন আদালত। ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জয়নুল হক শিকদারের 100 একর জমি ক্রোকের আদেশ দেওয়া হয়। এদিকে DGFI এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং তার স্ত্রী নুসরাত জাহান মুক্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে গুলি করে হত্যার নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এমন তথ্য মিলেছে তদন্তে। রাজধানীর চাঙ্কারপুলে 6 জনকে হত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এই প্রথম জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা হলো। জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে 23টি।
এর মধ্যে চানখারপুলে আনাস, জুনায়েদ, ইয়াকুব সহ 6 জনকে হত্যার ঘটনায় প্রসিকিউশনের চূড়ান্ত প্রতিবেদন দিল তদন্ত সংস্থা। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে তৎকালীন জেএমপি কমিশনার হাবিবুর রহমানের সরাসরি নির্দেশে গুলি চালায় পুলিশ। পলাতক সাবেক কমিশনার সহ 8 পুলিশ সদস্যকে মামলায় আসামি করা হয়েছে। তাদের মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুল গ্রেপ্তার রয়েছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, 90 পৃষ্ঠার মূল প্রতিবেদনের সাথে শেখ হাসিনার গুলির নির্দেশের অডিও রেকর্ড এবং 19টি ভিডিও ক্লিপ যুক্ত হয়েছে। জবানবন্দি নেওয়া হয়েছে 79 জনের। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন, সেই রিপোর্টটিও আছে। এই ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা ও অন্য যেসব পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে, তারা এই মামলায় না হলেও অন্য মামলার আসামি। প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে। তদন্ত প্রতিবেদনটি শিগগিরই ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। এরপর চার্জ গঠনের মাধ্যমে শুরু হবে চানখারপুল হত্যাকাণ্ডের বিচার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাক স্বাধীনতা নিশ্চিত করা ও গুম খুন বন্ধে কাজ করছে ঐকমত্য কমিশন। কথা বলেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি। সকালে সংসদের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি এসব কথা বলেন। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে ঐকমত্য কমিশন। সোমবার মতামত দিয়েছে খেলাফত মজলিস। বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। সবার একটাই লক্ষ্য, ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিতে না পারে। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে খেলাফত মজলিসের নেতারা জানান, ঐকমত্য কমিশনের 147টি প্রস্তাবের সঙ্গে একমত এবং 15টির সঙ্গে দ্বিমত রয়েছে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের সুপারিশের সঙ্গে তারা একমত নন। বহুত্ববাদ যেহেতু একাত্মবাদের বিপরীত শব্দ, এই শব্দটা বাদ দেন, কিন্তু মূল মিনিংস যেগুলো বলছেন, অর্থাৎ বহু সংস্কৃতি, বহু মত, বহু পথ, এটার সাথে আমাদেরও একমত। আমরাও চাই যে এটা আসুক। তো এই জন্য অন্য শব্দ যেন এখানে ব্যবহার করা হয় এবং প্রয়োজন হলে বহু মত, বহু পথ এই শব্দটাও ব্যবহার করতে পারেন। দেশকে 4টি প্রদেশে বিভক্তির সুপারিশেও আপত্তি জানিয়েছে খেলাফত মজলিস। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং দেশটির আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করবেন তিনি। বৈঠকে এই বছরই কাতার থেকে এলএনজি আমদানির প্রস্তাব দেবে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, কাতারের ভ্রমণ, ভিসা, রোহিঙ্গা ইস্যু ও জনশক্তি রপ্তানি বাড়ানোর উপর জোর দেওয়া হবে। প্রধান উপদেষ্টাকে সফরের আমন্ত্রণ জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির আমিরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। বৈঠকে গত বছরের এপ্রিলে কাতারের আমিরের ঢাকা সফরে নেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। আলোচনা হবে এলএনজি আমদানি, বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা চালু এবং প্রতিরক্ষা খাতে সহায়তা নিয়ে। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যে
সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করবো সেগুলি সমাধান করতে। বললাম যে ভিসা টিসা নিয়ে যে সমস্যাগুলি আছে এগুলি আমরা দূর করার চেষ্টা করবো। গত সরকারের সময় 2টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর মধ্যে একটার মাধ্যমে আমরা অলরেডি পাচ্ছি, আর একটা 2026 সালের জানুয়ারি থেকে পাবো। আমরা রিকোয়েস্ট করবো 20 সালের জানুয়ারির আগেও যদি আমরা কিছু পেতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে, আমাদের সরকারের জন্য। যারা নাকি শ্রমবাজারের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলার সময় আমরা শ্রমবাজারের উনি অবশ্যই শ্রমবাজারের বিষয়টা তুলবেন। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দোহায় রোহিঙ্গা বিষয়ক একটি সেমিনারেও নেতৃত্ব দেবেন অধ্যাপক ইউনুস। রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে, সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গেছিল সেটা আবার গ্লোবাল ম্যাপে গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে। দেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের 4 জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতার রওনা হওয়ার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গভর্নরের প্রথম বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, আসুন দুদেশের দূরত্ব কমিয়ে পরিস্থিতি বদলে ফেলি। সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি দুদেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। চীনের আতিথেয়তার প্রশংসা করে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানান। এ সময় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর জানান, তার এই সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে। ইউনান দক্ষিণ এশিয়ার জন্য চীনের উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা ও গভর্নর যুব বিনিময়, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাণিজ্য সহ বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 জনকে রিমান্ডে পাঠানো হয়েছে। এদিকে এই হত্যাকাণ্ড ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দোষারোপ করছে ছাত্রদল। আগামী 48 ঘন্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঘটনা তদন্তে এরই মধ্যে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার প্রাইম এশিয়া ক্যাম্পাসের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সোমবার ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আমাদের একটা ছোট ভাই চলে গেছে, এরকম আরো অনেক ছোট ভাই চলে যাবে সন্ত্রাসীর হাতে। কোন সন্ত্রাসী এগুলো করেছে আমি শুধু জোর দাবি জানাবো, তাদের যেন আয়ত্তে নিয়ে আসা হয়, তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয়। তাদের সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই এবং তাদের পারভেজ হত্যার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। ছাত্রদল ও বিএনপি নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে দাবি করেন এই হত্যার সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সরাসরি জড়িত। আমরা আলটিমেটাম দিচ্ছি আগামী 48 ঘন্টার মধ্যে এই যে 2 জনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব। হত্যাকাণ্ডের আগে বনানীর স্কলার ইউনিভার্সিটির দুই ছাত্রীকে ইফটিজিংয়ের অভিযোগে পারভেজের সাথে তর্কে জড়ায় শিক্ষার্থীরা। পরে 3 জনকে সাময়িক বহিষ্কার করে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ। সেই সাথে 2 ছাত্রীর সম্পৃক্ততা খতিয়ে দেখতে স্কলার ইউনিভার্সিটির ভিসিকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া 5 সদস্যের কমিটি গঠন করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। তারা তো অবশ্যই ইনভলভ ছিল, আমরা সিসি ক্যামেরা সবকিছু মিলেই আমরা যেটা ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে করেছি সেই অনুযায়ী আমরা তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং তদন্ত কমিটি রিপোর্ট দিলে উইদিন 3 days দে উইল গিভ আস দ্য রিপোর্ট অ্যান্ড আফটার দ্যাট উই উইল টেক ফাইনাল স্টেপস। পারভেজ হত্যার ঘটনায় রোববার রাতে রাজধানীর মহাখালী থেকে বহিরাগত কামাল হোসেন, আলভি হোসেন জুনায়েদ ও আলামিন সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বজনদের করা মামলার এজাহারে তাদের নাম নেই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচিত মডেল মেঘলা আলমের সব ধরনের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রোববার ব্যাংকগুলোকে এই চিঠি দিয়েছে সরকারের এই আর্থিক গোয়েন্দা সংস্থা।
চিঠিতে বলা হয় মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য, হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেন বিবরণী 7 কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এর আগে 9 এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। 15 এপ্রিল মেঘনা আলম সহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছে প্রায় 60 কোটি টাকা অর্থ দাবির অভিযোগে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলিম। মামলার এজাহারে বলা হয়, আসামিদের এই কার্যক্রমের কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। দু 2022-23 অর্থ বছরে কর ফাঁকির কারণে আনুমানিক 2,26,000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার, যার অর্ধেকই কর্পোরেট কর ফাঁকি। সোমবার রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক ব্রিফিং এসব তথ্য জানানো হয়। এ সময় আলোচকরা জানান, দুর্নীতি কমানো না গেলে রাজস্ব খাতে সংস্কারের সুফল পাওয়া যাবে না। দেশের মোট রাজস্বে কর্পোরেট আয়করের অবদান ধারাবাহিকভাবে কিছুটা বেড়েছে। 2000 থেকে 2010 সালে কর্পোরেট আয়করের অংশ 15% নিচে ছিল, যা 2015 সালে বেড়ে দাঁড়ায় 25%। সিপিডির গবেষণায় অংশ নেওয়া 45% কোম্পানি জানিয়েছে, কর্পোরেট কর দেওয়ার সময় কর কর্মকর্তারা ঘুষ চেয়েছেন। এছাড়া বিদ্যমান কর হার অন্যায্য বলেও দাবি করেছে 82% কোম্পানি। সিপিডির গবেষণা বলছে, 2011 সালের পর থেকে দেশে কর ফাঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। গত 11 বছরে ফাঁকির পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে। কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয়, এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয় এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। গবেষকরা বলছেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে কর প্রণোদনা দিয়ে বিনিয়োগ সুবিধা দেওয়া হতো, যা থেকে বেরিয়ে আসা জরুরি। রাজস্ব দিতে দিতে সামাজিক খাত অব্যাহতভাবে অবহেলিত থাকছে। রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ দিতে পারি না, রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করতে পারি না। এই ইনসেন্টিভ স্ট্রাকচার থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিপিডি মনে করে, দুর্নীতি না কমিয়ে সংস্কার করা হলে সেটি কোনো কাজে আসবে না। প্রত্যেকটা খরচ এই ফসিল ফুয়েলের জন্য ইনসেন্টিভ, সেটা প্রত্যেকটা খরচ আমাদের জন্য অন্যায্য। আমাদের এই যে যারা আমরা ট্যাক্স দেই কষ্ট করে, এটার জন্য অন্যায্য, এইটা রাখা যাবে না। প্রণোদনা বা কর ছাড় বিনিয়োগের ভিত্তি হতে পারে না বলেও আলোচনায় উঠে আসে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানী এলাকায় রিকশাযাত্রী, পথচারী, বাইক রাইডারদের লাঠিপেটা করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এ সময় ছবি, ভিডিও ধারণ করতে থাকা সাধারণ মানুষ এবং সাংবাদিকদের মোবাইল ক্যামেরাও ছিনিয়ে নেয় তারা। সোমবার দুপুরের দিকে বনানী 11 নম্বর রোডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুলশান সোসাইটি কয়েকদিন আগে এলাকাটায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে পারবে না বলে ঘোষণা দেয়, কিন্তু সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেয়নি রিকশা চালকরা। সোসাইটি গত কয়েকদিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছেন। গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা আটক করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর সংগ্রহ করতে গেলে হামলার শিকার হয় বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান এবং ক্যামেরা পার্সন আমির হামজা। বনানী ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করছিল অটোরিকশা চালকরা। আর অটো চালিত রিক্সা তো আপনার ব্রেক করতে করতে 10 হাত আগে চলে যায়। এই 10 হাত যখনই চলে গেল সেখানে একটা দুর্ঘটনা হচ্ছে। এটা আসলে ঠিক হয়নি, কারণ এটা কি আমরা কর্মজীবী সবাই ঠিক আছে, তাই বলে যে সাধারণ মানুষের উপরে যে আমরা জুলুম করব, মারামারি করব, এটা তো ঠিক না। শ্রম আইন নিশ্চিত করা, খাত ভিত্তিক মজুরি, শ্রম কমিশন গঠন সহ মোটা দাগে 25 দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। এতে গণমাধ্যম কর্মীদের সহায়তায় বিশেষ আইনের সুপারিশও করা হয়। সোমবার শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন সদস্যরা জানান, সুপারিশ বাস্তবায়নে রাষ্ট্রের সদিচ্ছা জরুরি। দেশের জনসংখ্যার বড় একটি অংশ শ্রমিক, তবে বাংলাদেশ সৃষ্টির 54 বছরেও নিশ্চিত করা যায়নি শ্রমিকের অধিকার, বিচার হয়নি বহু নিপীড়ন, বৈষম্য ও লাঞ্ছনার। প্রথমবারের মতো গঠিত শ্রম সংস্কার কমিশন এসব সমস্যা চিহ্নিত করে 25 দফা সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে। এতে প্রাধান্য পেয়েছে মর্যাদাপূর্ণ মজুরি, শ্রম আইন নিশ্চিত,
নারীর অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের বড় একটি অংশ। প্রথম শর্তই হচ্ছে আমাদের কিভাবে বাংলাদেশের শ্রম জগতের সুরক্ষাটা সার্বজনীন করা যায়। এটার জন্য আইনের কোথায় কোথায় পরিবর্তন হবে, প্রাতিষ্ঠানিক কাঠামোর কোথায় পরিবর্তন হবে, স্কিমের কোথায় পরিবর্তন হবে, প্রতিকার পাওয়ার কোথায় কোথায় পরিবর্তন হবে এবং প্রতিনিধিত্বের কোথায় কোথায় পরিবর্তন হবে। সার্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার সুপারিশ করেছি, যেটি 6 মাস হতে হবে এবং এটি 2 বছর পর্যন্ত বাড়ানো যাবে। সুপারিশমালায় জানানো হয়, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও শিশুশ্রম বন্ধ করতে হবে। অগ্রাধিকার দিতে হবে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও দক্ষতার বিষয়টিও। গণমাধ্যম কর্মীদের সহায়তায় বিশেষ আইনের সুপারিশও করেছেন তারা। আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমনভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয়, এটা বৈষম্যহীন হয়। আমরা বলেছি প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকার থাকবে, সে স্বনিয়োজিতই হোক, সে হকার হোক, আর সে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী হোক। তার বিপদে, তার অসুস্থতায়, দুর্যোগে, মহামারীতে, অবসরে তার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকে। শ্রম কমিশন ও মজুরি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন সংকট নিরসন ও জবাবদিহির সংস্কৃতি চালু সম্ভব বলে মনে করে সংস্কার কমিশন। এসব বাস্তবায়নে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনের তাগিদ তাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ হবে। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় রেল উপদেষ্টা ফজল কবির খান জানান, রেলওয়ের হাসপাতালগুলোতে রেল কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও চিকিৎসা সেবা দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো সবার জন্য উন্মুক্ত হচ্ছে। অবকাঠামো ও সেবা সংক্রান্ত উন্নয়ন কাজ শেষে সাধারণ মানুষ সারা দেশে রেলের 10টি হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ পাবেন। এ নিয়ে সচিবালয়ে রেল মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল এ মাসেই রেলের হাসপাতালগুলো পরিদর্শন করে কী ধরনের অবকাঠামোগত উন্নয়ন দরকার সে বিষয়ে প্রতিবেদন দেবে। রেল উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের পরই অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু কালকে থেকে ওপেন না, কারণ এখন তো ওই রোগী ডাক্তার তো আছে, ওই 3 জনই ডাক্তার। তো এখন ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা যাবেন তারা অবকাঠামোর সঙ্গে আরেকটা জিনিস যদি মেহরবানি করে দেখেন তাহলে খুব ভালো হবে। সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি আমরা মিনিমাম ইন্টারভেনশন করে কি করতে পারি। স্বাস্থ্য উপদেষ্টা জানান, দেশে ডাক্তার সংকট 8000, তাই ঘাটতি মেটাতে 15 সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে। রোগী কিছু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এই ডিস্ট্রিবিউশন করতে হলে আমাকে এখানে কী করতে, আমার ডাক্তার লাগবে, নার্স লাগবে, টেকনোলজিস্ট লাগবে, ওষুধপত্র লাগবে, সব কিছু আমাদেরকে ঠিক করতে হবে। কিন্তু এগুলো হুট করে তো আমরা করতে পারবো না। এরপরে আমাদের একটা প্রতিনিধির জবে, সেখানে কী কী আমাদের দরকার হবে, মেরামতের দরকার হলে সেটা ওনারা করে দিবেন। অর্থাৎ করণীয় কাজের স্বল্প সময়ের মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে, মধ্যমেয়াদী কী কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী কী কাজ করতে হবে, সেগুলো তালিকা তারা তৈরি করবেন। রেলের হাসপাতালগুলো এখনই সবার জন্য উন্মুক্ত করা সম্ভব না হলেও দ্রুততার সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। এ ব্যাপারে একটি নীতিমালা তৈরি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। নুরসেলিনা শিউরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজীবন সমাজের দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন পোপ ফ্রান্সিস। তাদের উপকারে এগিয়ে আসার জন্য বিত্তবানদের সারা জীবন আহ্বান জানিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু। 88 বছর বয়সে চিরবিদায় নিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা পোপ ফ্রান্সিস।
অষ্টম শতাব্দীর সিরিয়ার পোপ তৃতীয় গ্রেগরি পর ইউরোপের বাইরে থেকে প্রথম পোপ ছিলেন। যাজক হওয়ার পর থেকেই তিনি অক্লান্তভাবে দরিদ্র মানুষের সেবা করেন। কথা বলে গেছেন বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, গোত্র ও সমস্যাগ্রস্ত মানুষদের মধ্যে একতা ও শান্তি স্থাপনের জন্য। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পোপের মৃত্যুর 4 থেকে 6 দিনের মধ্যে শেষকৃত্য সম্পন্ন করতে হয়। পোপকে নিয়ম অনুযায়ী সমাহিত করা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। যদি না তিনি অন্য কোথাও সমাহিত হওয়ার অনুরোধ করেন, এরপর পালন করা হয় 9 দিনের শোক। আর পোপের মৃত্যুর প্রায় 15 থেকে 20 দিন পর শুরু হয় নতুন পোপ নির্বাচনের সম্মেলন। একজন পোপ মারা গেলে তার মৃত্যুর বিষয়টি যাচাই করেন ভ্যাটিকানের সম্পত্তি ও রাজস্ব বিষয়ক প্রশাসক ক্যামেল লেঙ্গো। প্রথমে তিনি 3 বার পোপের নাম উচ্চারণ করেন। সাড়া না পাওয়া গেলে তিনি ঘোষণা করেন পোপ মারা গেছেন। এরপর ভ্যাটিকানের রাষ্ট্রীয় চ্যানেলের মাধ্যমে তা বিশ্বকে জানান ক্যামেল লেঙ্গো। পোপের মৃত্যুর প্রায় 15 থেকে 20 দিন পর পরবর্তী পোপ নির্বাচনের জন্য সম্মেলন শুরু হয়। 80 বছরের কম বয়সী কার্ডিনালরা এই প্রক্রিয়ার জন্য ভ্যাটিকানে জড়ো হন। এই সময়ে প্রার্থীরা বাইরের কারো সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারেন না। একাধিক রাউন্ডে ভোটাভুটি হয়। প্রতিটি ভোটের পরেই পুড়িয়ে ফেলা হয় ব্যালট। একজন প্রার্থী 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া পর্যন্ত ভোট চলতে থাকে। কালো ধোঁয়া ইঙ্গিত দেয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে সাদা ধোঁয়া নতুন পোপ নির্বাচিত হওয়ার ইঙ্গিত দেয়। নতুন পোপ নির্বাচিত হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করা হয় তিনি তার ভূমিকা পালন করবেন কিনা। যদি তিনি সম্মত হন, তাহলে তাকে একটি পোপীয় নাম নির্বাচন করতে হবে, যা অতীতের সাধুদের দ্বারা অনুপ্রাণিত। পরে ব্যাসিলিকার বারান্দা থেকে সিনিয়র কার্ডিনাল ডিকন সেন্ট পিটার্স ল্যাটিন ভাষায় ঘোষণা করেন হাবেমাস পাপাম, যার বাংলা অর্থ আমাদের একজন পোপ আছেন। এর কিছুক্ষণ পরে সেন্ট পিটার্স স্কোয়ারে অনুসারীদের অভ্যর্থনা জানান নতুন পোপ এবং পোপ হিসেবে প্রথম সবার মঙ্গল কামনা করেন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরোধী সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।